হ্যালো পিএসসি জেই অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই। এই ভিডিওটা পিএসসি জেই যে অনগোয়িং ইন্টারভিউ চলছে সেই রিলেটেড হবে, এবং খালি সেটা না, যে কোনো ইন্টারভিউ প্রিপারেশান সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যারা নিচ্ছ বা যারা ইন্টারভিউ দিতে যাবে ইন ফিউচার, কারণ এটা আপলোড করা থাকবে, তারাও এই ভিডিওটা দেখতে পারো। ইন্টারভিউ রিলেটেড কিছু আমার অনেক ইন্টারভিউ নিয়েছি রিসেন্ট পাস্টে, সেখান থেকে কিছু এক্সপিরিয়েন্স আমি তোমাদের শেয়ার করছি। আর তাছাড়াও আজকে জানো তোমাদের ফার্স্ট ফেজের ফার্স্ট যে ডে ছিল, ডে ওয়ান, সেই ডে ওয়ানের ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেল। তো সেই ডে ওয়ানের ইন্টারভিউ থেকে কিছু জিনিস আমি জানতে পেরেছি। বিশেষ কিছু আমি এখন বলবো না চ্যানেলে, বাট কতজন প্যানেল মেম্বার ছিলেন বা কী ছিলেন না ছিলেন, কিভাবে কি হয়েছে, কত মিনিটের ইন্টারভিউ হয়েছে, এইটুকু বিষয় নিয়ে আমি সমস্ত কিছু আলোচনা করব। ভিডিওটা একটু বড় হতে পারে, মনোযোগ দিয়ে শুনো। এগেইন বলছি, যারা এখন অ্যাসপিরেন্টস আছো, যাদের কালকে পরীক্ষা বা আরও এই ফার্স্ট ফেজ ওয়ানে পরীক্ষা আছে, যাদের ফেজ টুতে পরীক্ষা হবে, তাদের জন্য তো ইম্পর্টেন্ট অবশ্যই, বাট যারা ইন্টারভিউ কোয়ালিফাই করতে পারোনি এবং ইন ফিউচারে কোনো পরীক্ষা দেওয়ার কথা ভাবছো, তারাও এইগুলো কিন্তু দেখতে পারো, যে এগুলো হচ্ছে কমন মিস্টেক্স বা কিছু ইম্পর্টেন্ট টিপস যেগুলো আমি দিতে চলেছি তোমাদেরকে, যারা ইন্টারভিউ রিলেটেড সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের, অবশ্যই অন্য কিছু হলে দেখে লাভ নেই, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ইন্টারভিউ রিলেটেড কিছু ইনফরমেশান আমার দেওয়ার আছে। তো সবার ফার্স্টে বলি, আমার কাছে যা খবর এসেছে যে পার ডে 16 জন করে ইন্টারভিউ নিচ্ছে, 10 দিন অবধি ফার্স্ট ফেজ ওয়ানে ইন্টারভিউ শিডিউল দিয়েছে, কারণ কি তারপরে পুজোর ছুটি পড়ে যাচ্ছে। তো তাহলে টোটাল 160 জনের ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার কথা ইন ফার্স্ট ফেজ, এবং টোটাল তোমাদের সিলেক্টেড ক্যান্ডিডেট হচ্ছে 1961। তো সেই হিসাবে যদি চলে তাহলে 122 দিন বা 4 মান্থ চলার কথা, 122 দিন 4 মান্থ ধরে ইন্টারভিউ চলার কথা, যদি এভরি ডে ওরা 16 জন করে নেয়। বাট আমার যতদূর খবর, যে ফেজ ওয়ানের পরে যখন ফেজ টু হবে, তখন হয়তো 2টো প্যানেল বা 3টে প্যানেল করতে পারে, তাহলে হয়তো এই সময়টা একটু কমে যাবে। আমারও ধারণা যে ফেজ টুতে থেকে ওরা 2টো প্যানেল হয়তো করবে, কারণ কি অতজন স্টুডেন্ট আছে, 1961 একটা প্যানেলে করানো একটু লেন্দি প্রসেস হয়ে যায়। তারপরেও তো আবার পিভিআর আছে, মেডিকেল হবে, তোমাদের কাছে চিঠি যাবে, জয়েনিং ফাইনিং করতে একটু সময় লাগবে। তো যে ফেজে যে স্পিডে এগোচ্ছে, আমার ধারণা যে পরের বছর মে জুনের মধ্যে তোমাদের জয়েনিং হয়ে যাওয়ার কথা, সব কিছু ঠিকঠাক থাকলে। ঠিক আছে, এখন দেখা যাক কীরকম কী হয়। আজকে যাদের ইন্টারভিউ হয়েছে তাদের থেকে, যে সবার সাথে তো আমার কথা হয়নি, যে 2-1 জনের সাথে কথা হয়েছে, তার মাধ্যমে জানতে পেরেছি আমাদের ইন্টারভিউ প্যানেলে 4 জন টোটাল মেম্বার ছিলেন। তার মধ্যে 2 জন টেকনিক্যাল পার্সন, একজন চেয়ারম্যান ছিলেন না মনে হয়, চেয়ারপারসন একজন ছিলেন, আর একজন নন টেকনিক্যাল কেউ ছিলেন হয়তো। তো এই হচ্ছে প্যানেলের ঘটনা। কারোর 30-40 মিনিট ধরে ইন্টারভিউ হয়েছে, কারোর 10-15 মিনিট ইন্টারভিউ হয়েছে, অত ওটা বলা যায় না যে কার কতক্ষণ ধরে ইন্টারভিউ চলবে। তো এবার আমরা আস্তে আস্তে এই স্পেসিফিক পিএসসি যেই ইন্টারভিউ রিলেটেড জায়গাতে চলে আসি। দেখো, পিএসসি যেই ইন্টারভিউ চলছে, এই ভিডিওটা আমার কালকে বা পরশু দিন বানালে ভালো হতো, মানে গতকাল বা পরশু, বাট যাই হোক, ডিউ টু সাম টাইম ডেফিসিট, এখন আমি খুব চাপের মধ্যে আছি কয়েকদিন, সেই জন্য সেটা করে উঠতে পারিনি। তো যেটা আমার বলার, সেটা হচ্ছে যাদের একটু কম মার্কস আছে, কম মার্কস মানে ধরো 144, 145, 143 এরকম যাদের মার্কস আছে, 146 বা 150 নিচে আছে, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে বলছি, যাদের মনে হচ্ছে এত কম মার্কসের জন্য আমি রিটেনটা কোয়ালিফাই করেছি, হয়তো হবে না। হ্যাঁ, কথাটা ঠিক যে 10+ বা 15+-এর অ্যাটলিস্ট একটা অ্যাডভান্টেজ থাকলে কাট অফের থেকে তোমাদের সুবিধা হয়। বাট দেখো, এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যে 100 মার্কস হচ্ছে টোটাল ইন্টারভিউতে রয়েছে, যেটার 33.33% হচ্ছে ইন্টারভিউ পার্সেন্টেজ হচ্ছে। তো যেহেতু এত বেশি মার্কস রয়েছে, 100 মার্কস আর কি ইন্টারভিউতে, যেটা কিন্তু কোথাও থাকে না। তুমি যে কোনো পিএসইউ বা যে কোনো জায়গায় যাও, ইন্টারভিউর পার্সেন্টেজ জেনারেলি 10% থাকে, ম্যাক্সিমাম 20%। 33.33% কোথাও আমি ইন্টারভিউ শুনিনি পিএসসি যেই এই ছাড়া। তো এত পার্সেন্টেজ মার্কস যখন ইন্টারভিউতে রয়েছে, তখন তোমাদের ওই 10-20 মার্কসের ডেফিসিটটা তোমরা ইজিলি ক্লিয়ার করতে কিন্তু পারবে। ঠিক আছে, যদি এটা হতো যে 10% আছে ইন্টারভিউতে ওয়েটেজ, তাহলে একটু অসুবিধা হতো। যে অসুবিধাটা তোমাদের হবে না, যেহেতু তোমাদের ইন্টারভিউতে কাট অফটা ইন্টারভিউর মার্কসটা অনেকটা বেশি, 100 মার্কস টোটাল 300-র মধ্যে হচ্ছে, তাহলে ইন্টারভিউর পার্সেন্টেজটা হয়ে যাচ্ছে 33.33%, হুইচ ইজ নট এ ম্যাটার অফ জোক, আর খুব স্মল না ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে আমি বলছি, তোমরা একটু চেষ্টা করো। আমার যেমন কিছু সাজেশানস তোমাকে দেওয়ার আছে, সেই সাজেশানসগুলোর মধ্যে প্রথম সাজেশানস হচ্ছে মক ইন্টারভিউ দাও। মক ইন্টারভিউ তুমি যেখানে খুশি দিতে পারো, ডাজেন্ট ম্যাটার, তুমি যেখানে পারো দাও, আমার কাছে দিতে হবে এরকম কোনো মানে নেই, এভরিওয়্যার দাও।
যেটা আমার সাজেশানস তোমাকে, যে সবখানে মক ইন্টারভিউ দিয়ে যে সঠিক সাজেশানস তুমি পাবে সেটা নাও হতে পারে। তো তোমাকে কি করতে হবে, যে যে যাই বলুক না কেন, যদি ফেজ 1-এ তোমাদের ইন্টারভিউ থাকে, ধরো কাল আছে, পরশু আছে, 4 তারিখে আছে, 3 তারিখে আছে অক্টোবরের, এরকম সময় আছে, তাহলে তুমি কোনো মেজর চেঞ্জেস করতে যাবে না। মানে এখন সেই সময়টা তোমার হাতে আর নেই, টাইম হ্যাজ পাস্ট, ইউ ক্যানট ডু এনি মেজর চেঞ্জেস। মেজর চেঞ্জেস মানে ধরো তুমি এখন ভাবলে ইরিগেশনটাকে একটু ভালো করে পড়ি, এইটা করা যাবে না। যদি না পড়ে থাকো তাহলে ওটা এখন ছেড়েই দিতে হবে, পড়তে গেলে তোমার ক্ষতি হবে। তাহলে কি চেঞ্জেস করা যাবে? ছোটোখাটো চেঞ্জেস, যেমন তোমাকে ধরো কেন স্যার সাজেস্ট করলেন যে আই কন্ট্যাক্টটা ঠিক করো, হ্যান্ড মুভমেন্টটা ঠিক করো, টেবিলের উপর হাত রাখবে না, বা তোমাকে হয়তো কেউ বললো যে তুমি ইংলিশে ইন্ট্রোডাকশান দিচ্ছ, সেটা ভালো হচ্ছে না, ইন্ট্রোডাকশানটা এরকম করে করো, মানে যেগুলো মাইনর চেঞ্জেস আর কি, সেই রকম চেঞ্জেস তুমি এখন করতে পারো। বাট ইউ ক্যানট গো ফর, মানে ইউ শুড নট গো ফর মেজর চেঞ্জেস, সেটার সময় নেই, সেটা করলে কিন্তু খারাপ হবে। 2 নম্বর, যাদের ফেজ 2-তে আছে, হবে পরে আছে যাদের, এরকম কেউ কেউ এক্সপেক্ট করতে পারো যে যাদের পরের ক্যাটাগরি বা লাস্টের দিকে রোল নাম্বার আছে, তাদের হয়তো অক্টোবর নভেম্বরে হয়ে যেতে পারে ইন্টারভিউ, মানে তোমাদের 2 মাস 2.5 মাস হাতে আছে, তারা কিন্তু মেজর চেঞ্জেস করতে পারো চাইলে। মানে তোমার হাতে যদি 1 মাসের উপর টাইম থাকে, সেক্ষেত্রে তুমি হালকা ফুলকা মেজর চেঞ্জেস করতে পারো। ধরো ইন্টারভিউ না হলো, ইন্টারভিউ নিয়ে তুমি জানতে পারলে, সে ফর এক্সাম্পল কনসোলিডেশন চ্যাপ্টার থেকে কোনো স্যার আমাকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করলেন, আমি পারলাম না, তার মানে কি এই চ্যাপ্টারটা আমাকে ভালো করে পড়তে হবে। তো দ্যাট ইউ ক্যান ডু ইফ ইউর ইন্টারভিউ ইজ ইন ফেজ 2। তো এই জিনিসটা তুমি করো। আর মক ইন্টারভিউ হচ্ছে এমন একটা জিনিস, তুমি যত দেবে তোমার তত লাভ হবে। তো তুমি মক ইন্টারভিউ দিতে পারো, তবে ওটা বেশি দেওয়াটা ঠিক না, বেশি দিলে আবার হচপচ হয়ে যাবে। মানে আমাদের কি থাকে বলো তো, কিছু কিছু থাকে না এরকম, যে প্রথমে হচ্ছে আপলিফ্ট হচ্ছে, ইমপ্রুভমেন্ট হয়ে একটা সময় গিয়ে স্ট্রেট হয়ে যায়, অ্যাসিমটোট যেটাকে বলে। যারা গ্রাফ নিয়ে আলোচনা করেছো বা যাদের গ্রাফ সম্বন্ধে আইডিয়া আছে, তারা এটা জানবে যে প্রথমে কার্ভ বাড়ছে বাড়ছে বাড়তে বাড়তে এরকম স্ট্রেট হয়ে গেল, মানে অ্যাসিমটোট হয়ে গেল। তো মকের ক্ষেত্রেও সেটা, তুমি 1টা 2টো 3টে দিবে, ঠিক আছে, এবার 5টা 6টা 10টা 12টা দিচ্ছ, ওটা আবার একটু এক্সেস হয়ে যায়। সো যদি এখনও পর্যন্ত তোমরা মক না দিয়ে থাকো, তাহলে যে কোনো, যার কাছে তুমি পারো, কোনো অসুবিধা নেই, তুমি মক ইন্টারভিউ একটা দিও। আমার মনে হয় তাতে তোমাদের ভয়টাও কাটবে, একটু ইজিনেস আসবে, এবং আই হোপ মানে তোমাদের বেটারই হবে, তাতে একটু জানতে পারবে, অন্য লোকের একটা সাজেশন পাবে তুমি, যে কিভাবে মকটা দিতে হয় বা কিভাবে কি করতে হয়। তারপরে বাকিটা তো তোমার, মানে আমি তোমাকে সাজেশনস দিলাম, হোয়েদার ইউ টেক ইট অর নট, কমপ্লিটলি ইউর ডিসিশন, রাইট? তুমি নিতেও পারো, নাও নিতে পারো, ছেড়েও দিতে পারো। তেমনি অন্য কোনো স্যারের কাছে ধরো তুমি ইন্টারভিউ দিলে, সে তোমাকে কিছু সাজেশনস দিল, সেটা তুমি নিতেও পারো, নাও নিতে পারো, কিন্তু অন্য একজন লোকের একটা সাজেশনস তুমি পাবে, যে হ্যাঁ এটাও বলছে, তাহলে আমি একটু ভাবতে পারি। এই হচ্ছে তোমার মক ইন্টারভিউ রিলেটেড ব্যাপার, যেটা আমার রিকোয়েস্ট, যে তোমরা 1টা 2টো অ্যাটলিস্ট মক ইন্টারভিউ দিও, যেখান থেকে পারো দাও, কোনো অসুবিধা নেই। এবার আমি এই কয়েকদিনে অনেকগুলো মক ইন্টারভিউ নিয়েছিলাম, তার থেকে কিছু এক্সপিরিয়েন্স আমি পেয়েছি, যেটা আমার মনে হচ্ছে যে স্টুডেন্টসরা ভুল করছে। তো সেই জায়গাগুলোর সম্বন্ধে একটু তোমাদের অবগত করে দিতে চাই ইউটিউবের মাধ্যমে। সমস্ত কিছু আমি বলবো না, তাহলে সেটা ঠিক হবে না, বাট কিছু জিনিস যেটা আমার মনে হয় যে না, ওপেন প্ল্যাটফর্মে বা ফোরামে জানানো যেতে পারে, সেগুলো জিনিস সম্বন্ধে আমি তোমাদের জানাচ্ছি। কী কী জিনিস তুমি চেঞ্জ করবে মানে আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স থেকে বলছি। তোমরা অনেকে ইন্ট্রোডাকশনটা না ইংলিশে স্টার্ট করছো, কোনো অসুবিধা নেই, ভেরি গুড। কিন্তু একটা জিনিস মনে রাখবে, ইন্টারভিউ এটা রুল, যে স্যার যখন তোমাকে ইংলিশে কোশ্চেন করবে, তোমাকে ইংলিশে অ্যান্সার দিতে হবে, সেটা বেটার হয়, বাংলাতে করলে বাংলায়, এরকম। এবার যখন ইন্ট্রোডাকশনটা ইংলিশে করছো, তাহলে এটা তুমি প্রস্তুত থেকো যে স্যাররাও কিন্তু তোমাকে ইংলিশে কোশ্চেন করতে পারে। তোমাকে বললো তোমার নাম ধরো সন্দীপ, বলো সন্দীপ তুমি তোমার ইন্ট্রোডাকশান দাও। এবার তুমি ইংলিশে শুরু করো, মাই নেম ইজ সন্দীপ শর্মা, হ্যাঁ, আই হ্যাভ ডান মাই বি ফ্রম এটা ভালো ইংলিশে তুমি ইন্ট্রোডাকশান দিলে, তখন স্যার ভাবতে পারে আচ্ছা তাহলে দেখি তো ইংলিশটা কীরকম জানে, তো ইংলিশে কোশ্চেন করতে পারে, তার জন্য তুমি কিন্তু রেডি থেকো। এবার স্যার ইংলিশে কোশ্চেন করে তুমি বাংলা অ্যান্সার দিয়ে দিলে, এটা কিন্তু একটু হলেও ডিসক্রেডিট হয়। তো তার থেকে বেটার যে তুমি নর্মাল বাংলায় বলো, স্যার আমার নাম সন্দীপ, আমার বাড়ি এখানে, আমি এই কলেজ থেকে বিটেক পাস করেছি, মানে নর্মাল কনভারসেশন যেটাকে বলে, সেটা হলে আমার মনে হয় ঝামেলাটা কম আর কি। আর যদি তুমি ইংলিশে কমফোর্টেবল থাকো তাহলে দাও, তাতে কোনো সমস্যা নেই। এটা একটা। সেকেন্ড যেটা আমার বলার আছে, যেটা আমি দেখছি তোমাদের একটু ভুল হচ্ছে, সেটা হলো তোমরা তোমাদের কাছে তো পেন এবং পেপার ওখানে থাকবে, কোনো পেন পেপার ওখানে থাকবে। এবার ধরো তোমাকে একটা কোশ্চেন্স করা হলো যে তুমি আমাকে ভোসেনিক্সের ইকুয়েশনটা বলো, বা ধরো গ্রুপ ইন্ডেক্সের ফর্মুলাটা বলো, এরকম কেউ একজন কোশ্চেন করলেন স্যার, তো
তুমি কি করলে, সঙ্গে সঙ্গে পেন পেপার নিয়ে লেখা শুরু করলে, কারণ কি আমাদের লিখে বলতে সুবিধা হয়। এটা করার আগে আমার মনে হয় স্যারের থেকে একটা পারমিশন নিয়ে নেওয়া ভালো, যে স্যার ফর্মুলাটাকে আমি একটু খাতায় ট্রাই করতে পারি বা খাতায় কি একটু লিখতে পারি রাফে, বলে স্যার যদি পারমিশন দেয় তবেই করো, না হলে এটা একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। আচ্ছা, এটা হলো। তারপরে হচ্ছে ডেফিনেশনের ক্ষেত্রে একটু খুব বড় ভুল হচ্ছে তোমাদের মেজর। কি হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। ডেফিনেশনগুলো যখন বলছো তখন তার প্রপার কন্ডিশনস তোমরা বলছো না, তাতে তোমাদের মার্কসটা একটু কমে যাবে। ধরো একটা ডেফিনেশনে স্যার ধার্য করেছেন যে 10 মার্কস টোটাল আছে, যে কোনো ডেফিনেশন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ডার্চিস ল। তোমাকে জিজ্ঞেস করলো ডার্চিস ল বলো, 10 মার্কস আছে। এবার তুমি ধরো এরকমভাবে বললে যে স্যার ডার্চিস ল মানে কিউ ইজ ইকুয়াল টু কে আই এ, তাহলে তোমার মার্কসটা ওই রকমই তুমি পাবে, 2 মার্কস পাবে। এক তো এটা ডেফিনেশন হলো না, এটা একটা ইকুয়েশনস হলো। 2, এটা ডার্চিস লই না। ডার্চিস লতে ডার্চি বলেছে যে ফ্লো পার ইউনিট এরিয়া ইজ প্রপোর্শনাল টু হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, সেখান থেকে প্রপোর্শনাল সাইনটাকে তুলে দিয়ে কে কনস্ট্যান্ট নিয়ে এসে কিউ ইকুয়ালস টু কে আই এ আসে। তাহলে এটা তো ডেফিনেশন হলোই না, এটা একটা ইকুয়েশন হয়ে গেল। বাট তুমি ঠিক বলেছো, তাই তোমাকে কিছু মার্কস দিতে হবে, তো 2 মার্কস দিল। তাহলে 10-এ 2 পেয়ে কী লাভ হলো? এবার তুমি বাড়িতে এসে ধরো ভাবছো যে তোমার ইন্টারভিউ ভালো হয়েছে, কিন্তু এ থেকে দেখা গেল ইন্টারভিউটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, আরও কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে যে এই যে ডার্চিস লটা কোন কন্ডিশনে ভ্যালিড সেটাও তোমার ডেফিনেশনে বলে দেওয়া উচিত। যে স্যার দেখুন, আমাদের ক্ষেত্রে আমার যেটা মানে মনে হয়, যেটা আমি এখানে দেখছি, যে স্যার আমার ক্ষেত্রে মনে হয় ফ্লোটা হচ্ছে থ্রু পোরাস মিডিয়াম হওয়া উচিত এবং ল্যামিনার কন্ডিশন হওয়া উচিত, বা দ্য সয়েল মে বি হোমোজেনাস আইসোট্রপিক, মানে যে কন্ডিশনসগুলোর ডার্চিস লতে ভ্যালিড সেই কন্ডিশনগুলো বলে ডেফিনেশনটা বলো। তাহলে এরকম যদি তুমি বলো, ধরো স্যার ফ্লো থ্রু এ পোরাস মিডিয়াম in case of laminar flow through a porous medium, the flow per unit area is proportional to the hydraulic gradient, তাহলে এটা একটা প্রপার ডেফিনেশন হয়ে দাঁড়ালো। তো যখন ডেফিনেশনটা বলবে তার সাথে সাথে তার কন্ডিশনসগুলোও অ্যাপ্লাই করে বলবে যে কী কী কন্ডিশন হলে এটা প্রযোজ্য হবে, তাহলে সেটা ক্ষেত্রে তুমি ফুল মার্কস পাবে, না হলে কিন্তু পাবে না। 3 নাম্বার যেটা আমার বলা, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখছি তোমরা অনেক লং এবং ইলাবোরেট অ্যান্সার দেওয়ার চেষ্টা করছো, তাতে ইন্টারভিউ টাইমটা হয়তো অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু তুমি মনে রাখবে ইন্টারভিউ টাইম বাড়িয়ে কিন্তু কোনো লাভ নেই। তুমি হিস্ট্রি, জিওগ্রাফি বা লিটারেচার বা ফিলোসফির স্টুডেন্ট নও, তুমি হচ্ছেন ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল পার্সনের স্টুডেন্ট। তোমার অ্যান্সার টু দ্য পয়েন্ট হওয়া উচিত। তুমি যদি মানে ভাবুক হতে বা ভাব প্রকাশ করতে হবে এরকম কোনো সাবজেক্ট নিয়ে পড়তে, সোসিওলজি, লিটারেচার, বেঙ্গলি হোক, ইংলিশ হোক, যে কোনো লিটারেচারের সাবজেক্ট, বা সে ফর এক্সাম্পল ধরো তুমি ফিলোসফি নিয়ে পড়ছো, হ্যাঁ, যেখানে অ্যাকচুয়ালি ভাব প্রকাশ করতে হবে, সেসব জায়গায় ঠিক আছে। কিন্তু এটা এই কনসেপ্টটা ভুল যে তুমি খাতা যত মোটা করবে তোমার নাম্বার তত বাড়বে, এটা কিন্তু ভুল জিনিস। টেকনিক্যাল পার্সন হিসেবে তোমার টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়া উচিত। যদি কোনো জিনিসের টু দ্য পয়েন্ট অ্যান্সার দাও, তোমার ইন্টারভিউ যদি 10-15 মিনিটে শেষ হয়ে যায়, সেক্ষেত্রে তুমি হয়তো বাড়িতে এসে ভাবছো যে এত তাড়াতাড়ি কেন আমার ইন্টারভিউ হয়ে গেল, কিন্তু তোমার নাম্বার কিন্তু ওখানে ভালোই আছে। আমার নিজের দেখা মানে এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে 40-50 মিনিট ইন্টারভিউর পরেও 10 মার্কস পেয়েছে, আমি এরকম দেখেছি। তো টেকনিক্যাল পার্সন হিসেবে টেকনিক্যালি জায়গাগুলোতে স্ট্রাইক করার চেষ্টা করো, তাহলে বেটার হবে। ওরকম অনেক কিছু জিনিস বলে এক্সেস সময়টা বাড়িয়ে দিয়ে, এটা যদি তোমার মাথায় থাকে, যেমন আমরা এই কলেজে ছিল না যে খাতা বড় করতে হবে তাহলে নাম্বার পাওয়া যাবে, এটা ভুল। কিন্তু ওটা হায়ার সেকেন্ডারি অবধি ঠিক ছিল, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের সবার মধ্যে দেখছি, এটা 4 নম্বর পয়েন্ট, যে তোমরা না তোমাদের উইকনেসগুলোকে খুব তাড়াতাড়ি প্রকাশ করে দিচ্ছ। যেই জিনিসটা আমি দেখছি এটা কিন্তু প্রকাশ করা যাবে না। ইন্টারভিউ মানে সবসময় তোমার উইকনেসগুলোকে তুমি লুকিয়ে রাখবে। স্যারের টার্গেট হবে ইন ফ্রন্ট অফ ইউ, যিনি তোমার ইন্টারভিউ নিচ্ছেন, হিজ অর হার টার্গেট উইল বি টু এক্সপোজ ইউর সেলফ। তোমাকে কতটা এক্সপোজ করা যায়। তুমি তো এক্সপোজ হবে, কিন্তু তোমার স্ট্রংনেসটাকে তুমি এক্সপোজ করাবে, উইকনেসটাকে নয়। তোমার যেই জায়গাগুলো স্ট্রং আছে সেগুলো জায়গা তুমি এক্সপোজ করাবে, সেটা তুমি যেভাবে খুশি করতে পারো। তোমার ইন্ট্রোডাকশানের সময় এমন কিছু হয়তো বললে যেটাতে তোমার স্ট্রংনেসটা এক্সপোজ হলো। ইন্ট্রোডাকশানে আবার সবসময় বলাটাও ঠিক না। ইন্টারভিউ চলাকালীন তুমি ইন্টারভিউটাকে এমনভাবে গাইড করলে যাতে তোমার কোনো স্ট্রং পয়েন্ট বেরিয়ে আসলো। এভাবে তোমরা উল্টো কী করছো, উইকনেস বলে দিচ্ছ। যেমন ধরো এরকম কিছু একটা জায়গায় রয়েছে, আমি কোশ্চেন অনেককে করেছিলাম, তারা মানে রেটিংটা এরকমভাবে দিয়েছে, মানে ডিপার্টমেন্টাল প্রেফারেন্স, যে পিডাব্লিউডি, আইএনডাব্লিউডি, তারপরে এমইডি ডিপার্টমেন্ট দিয়েছে। তো তাদেরকে ওটা দেখে আমার বেসিক্যালি কোশ্চেনটা মাথায় এলো যে পিএইচই একটা বড় ডিপার্টমেন্ট বেসিক্যালি, মানে এমইডির তুলনায়, বা ভালো কাজ হচ্ছে এই মুহূর্তে, জেজেএম প্রজেক্ট চলছে, তো কিসের জন্য
সেই ডিপার্টমেন্টটাকে 1 2 3 চয়েসের মধ্যে না রেখে বাদ দেওয়া। মানে হোয়াট ইজ দ্য রিজন যে এমইডিটাকে আমি আগে রেখে পিএইচইটাকে বাদ দিয়ে দিলাম, যখন আমরা জানি পিএইচইতে এত ভালো কাজ চলছে। তো দুই একজন স্টুডেন্টের এরকম অ্যান্সার এসতে শোনা গেছে যে আমার এনভায়রনমেন্টটা অতটা ভালো লাগে না। ব্যাস, ইউ আর শোয়িং ইউর উইকনেস। তার মানে তুমি ধরে রাখো তোমাকে এনভায়রনমেন্ট থেকে কোশ্চেন করা এবার শুরু করে দেবে। তো সেই জন্য তোমাকে এটা মাথায় রাখতে হবে। এটা আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম যে কোনো ধরনের উইকনেস তুমি তোমার শো করবে না, অন্যভাবে ওটাকে ম্যানেজ করার চেষ্টা করবে। আর যদি অগত্যা বলতেই হয় তাহলে তো আর কোনো অপশান নেই, তোমার মাথায় কিছু আসছে না, তখন তো তুমি ওটাকে আটকে রাখতে পারবে না। ইউ হ্যাভ টু সে সামথিং, তাহলে সেটা অন্য ব্যাপার। বাট ইউ ট্রাই টু অ্যাভয়েড স্পিকিং বা শোয়িং ইউর উইকনেস। তুমি এক্সপোজ করবে তোমার স্ট্রং জিনিসগুলোকে, তোমার কি স্ট্রং আছে, কোন জায়গাতে তুমি তোমার মনে হয় সয়েল মেকানিক্স আমি ভালো, কিন্তু সয়েল মেকানিক্স আমার ফেভারিট সাবজেক্ট, এটা তো তুমি ইন্ট্রোডাকশানে বলে দিতে পারবে না ওনারা না জিজ্ঞেস করলে। তাহলে ইন্টারভিউ চলাকালীন তোমাকে এমনভাবে কিছু বলতে হবে যাতে ওরা তোমাকে সয়েল মেকানিক্স থেকে কোশ্চেন করতে বাধ্য হয়, আমি এটা বলতে চাইছি। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আর একটা জিনিস 5 নম্বর পয়েন্ট, আমি যেটা দেখেছি স্টুডেন্টদের মধ্যে রিসেন্টলি খুব প্রবলেম হচ্ছে যে ওরা ইন্টারভিউতে স্যারকে কোশ্চেন জিজ্ঞেস করে নিচ্ছে। যেমন সে ফর এক্সাম্পল তোমাকে ধরো আমি জিজ্ঞেস করলাম যে আমাকে তুমি কেনেডিস ফর্মুলাটা একটু বলো তো। তো ধরো কেনেডিস ফর্মুলা কেউ একজন আমাকে বলছে যে স্যার কেনেডিস ফর্মুলা মানে হচ্ছে V = 0.55 ইন্টু, স্যার মনে পড়ছে না, m টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার 0.64, এরকম কি ছিল, এরকম এইটাই যে এরকম কি ছিল, এইটা তুমি ওখানে করতে পারো না। তোমার মনে পড়ছে না, ইন্টারভিউটা ওনারা নিচ্ছেন, ওনাদেরটা তুমি নিচ্ছ না, এটা মনে রাখো। এগুলো বিহেভিয়ারাল প্রবলেমের মধ্যে কিন্তু পড়ে যাবে, তখন নাম্বারটা অনেক কমে যাবে। আমার কথাটা বুঝতে পারলে? অত জিনিস ছেড়ে দাও। সিম্পল একটা জিনিস বলছি, ধরো একটা ইকুয়েশান আছে x = yz আছে এরকম। এবার তোমার একটু ডাউট আছে, কিন্তু মনে পড়ছে এরকম কিছু একটা হবে, তুমি লিখলে স্যার x = yz কি ছিল। ওটা করতে যেও না, এটা ঠিক না। মানে স্যার আমার মনে হচ্ছে x = yz হবে, বাট আই এম নট শিওর, এইটা তুমি করতে পারো। স্যারকে জিজ্ঞেস করো না যে স্যার এটা কি ঠিক, এটা মাথায় রাখবে। ঠিক আছে? এটা মেজর পয়েন্ট, কিন্তু একটা মার্ক করে রাখবে এই জায়গাটা। মানে ডিজাস্টার হয়ে যাবে যদি তুমি 4-5 বার এরকম স্যারকে কোশ্চেন জিজ্ঞেস করো, স্যার এটা কি ঠিক, এটা করতে চাও। 6 নম্বর পয়েন্ট, যে কোনো কোশ্চেনের অ্যান্সার তুমি শিওর নাও থাকতে পারো, যে কোনো কোশ্চেনের অ্যান্সারে। ঠিক আছে? তো ধরো তোমাকে বললো যে ইংলিশ বন্ড কিভাবে তৈরি হয়, মানে ইংলিশ বন্ডের একটা তো প্যাটার্ন আছে, সেটা কিভাবে হয় তুমি আমাকে বলো। তো তোমার ধরো ডাউট আছে, তুমি বলে স্যার আমার হালকা মনে হচ্ছে, বাট আই এম নট শিওর, আমি কি গেস করতে পারি, এটা একটু জিজ্ঞেস করে নেওয়াটা বেটার। অলওয়েজ আস্ক বিফোর ডেলিভারিং ইওর অ্যান্সার, কি স্যার আমি কি এটা, মানে এটা আমি শিওর না, এটা ভুলও হতে পারে, আমি কি এটা আমি একটা গেস করতে চাই, আমি কি করতে পারি। ওনারা দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলবে ঠিক আছে বলো, তারপরে বলবে, তাহলে অতটা এফেক্ট পড়বে না। বাট তুমি ফট করে বলে দিলে সেটা কিন্তু ভুল হয়ে গেল, তাহলে নেগেটিভ ধরে নেবে। কিন্তু যদি তুমি এটা বলো স্যার আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট ইফ ইউ অ্যালাউ মি, যদি অ্যালাউ করেন আমি একটু গেস করতে পারি, তাহলে অতটা ক্ষতি হবে না। হ্যাঁ, আর নর্মাল কিছু জিনিস আছে যেগুলো, যেমন হ্যান্ড মুভমেন্টটা করাটা বেশি ঠিক না, হালকা ফুলকা করতে পারো, বাট ইন্টারভিউতে অত বেশি এরকম করে হ্যান্ড মুভমেন্ট করাটা ঠিক নয়। হ্যাঁ, বা ধরো তোমার আই কন্ট্যাক্টটা, যেমন যিনি কোশ্চেন করেছেন, এটা নিয়ম হচ্ছে প্যানেলের সব মেম্বারদের দিকেই তুমি তাকিয়ে কথা বলবে। ধরো 4 জন আছে, আমি যেটা জানলাম, তো 3 নম্বর পার্সন তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করেছে, তার মানে যে খালি 3 নম্বর পার্সনের দিকে তাকিয়ে অ্যান্সার দিচ্ছ তা নয়, 3 নম্বর পার্সনের দিকে 80% বা 70% টাইম তাকিয়ে থাকবে, বাকি 30-20% টাইম বাকি মেম্বারদের দিকেও একটু দেবে, বাট গিভ ম্যাক্সিমাম অ্যাটেনশন টু দ্যাট পার্সন হু আস্কস ইউ কোশ্চেন। মানে যে কোশ্চেন করেছে তাকে মেন ইম্পর্টেন্সটা দিয়ে বাকিদের দিকেও হালকা ফুলকা তাকাবে, এটাই উচিত ইন্টারভিউর ক্ষেত্রে। তো এগুলো কিছু ব্যাপার আছে। আর যেটা বলছি, ইন্টারভিউ দেওয়ার সময় যেটা আমি দেখেছি, কিছু ক্ষেত্রে তোমরা খুব তাড়াহুড়ো করে ফেলছো। তাড়াহুড়ো ইন দ্য সেন্স, ধরো এমন একটা সোজা কোশ্চেন করা হচ্ছে যার অ্যান্সারটা তোমার জানা, সেক্ষেত্রে কি হয়েছে 2-1 জনের ক্ষেত্রে, যে কোশ্চেন শেষ করার আগেই তোমরা অ্যান্সার দেওয়া শুরু করে দিচ্ছ তাড়াহুড়ো করে। এই জিনিসটা তুমি ওখানে করবে না। তোমার ভয়েসটা হবে বোল্ড, কিন্তু তোমার স্পিডটা হবে স্লো। মানে স্পিড তাড়াতাড়ি করতে যেও না, ভয়েসটা কিন্তু বোল্ড হবে। আবার বোল্ড ভয়েস মানে এই না যে তুমি চিৎকার করে লাউড বেশি জোরে চিৎকার করছো। ইন্টারভিউয়াররা ওখানেই বসে আছেন, পাশেই তোমার ইন্টারভিউ হচ্ছে, অনলাইনও হচ্ছে না অফলাইন হচ্ছে, ওনারা ঠিক শুনতে পাবেন। তো তুমি মানে অথরিটি নিয়ে কথা বলবে, আমি এইটুকু বলতে চাইছি, মানে অডাসিটি না। মানে তোমার একদম ধরো
স্যার এই জিনিসটার মানে এরকম, মানে একদম বোল্ড ভয়েসে কথা বলবে, বাট চিৎকার করবে না, লাউড না, ঠিক আছে, এবং তাড়াহুড়ো করবে না, এইটুকু। কারণ কি কিছু জায়গায় দেখেছি কোশ্চেন শেষ করার আগেই তোমরা অ্যান্সার দেওয়া শুরু করে দিচ্ছ, তো সেটা ভুল। লেট দেম ফিনিশ দেয়ার কোশ্চেন, তারপরে 1 সেকেন্ড একটা পজ নাও, কী অসুবিধা আছে, ভাবো, ভেবে তারপরে জবাবটা দাও, এইটা হলে বেশি ভালো। আর লাস্ট যে পয়েন্টটা নিয়ে আমি ডিসকাশন করব সেটা হচ্ছে খুব টেন্সড হয়ে বা খুব সিরিয়াস হয়ে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করো না। মানে ইন্টারভিউটা এরকম যেন না হয় যে তুমি একদম প্রচুর টেনশানে পড়ে গেছো এবং প্রচুর সিরিয়াস একটা জিনিস চলছে, ব্যাপারটা সিরিয়াসই তোমার লাইফের ক্ষেত্রে, আই এগ্রি, বাট ইন্টারভিউর মোটোটা কিন্তু পারপাসটা সেটা নয়। ইন্টারভিউ মানে হচ্ছে 1-to-1 ইন্টারাকশন বা 1-to, মানে ইন্টারভিউ মানে হচ্ছে মানে তোমার এমপ্লয়ার আর এমপ্লয়ির ইন্টারাকশন। তো সেক্ষেত্রে তুমি একদম এমন মুখ করে রাখলে যে কেমন যেন মনে হচ্ছে যে সমস্ত এটা না হলে জীবন শেষ হয়ে যাবে, এই ধরনের ফিলিং যদি তুমি করো বা ভাবনা চিন্তা রাখো, তাহলে তোমাদের একটু প্রবলেম হবে বলে আমার মনে হয়। সেই জন্য আমি বলছি খুব সিরিয়াস ফেস নিয়ে এসো না। আমি 2-1 জায়গায় দেখছি তোমরা এরকম 2-1 জায়গায় 2-1 জন প্রচুর সিরিয়াস ফেস নিয়ে ইন্টারভিউ দিচ্ছ। তার বাবার এই না যে তুমি একদম ওখানে স্মাইলিং ফেস নিয়ে সবসময় হাসতে থাকবে, দিস ইজ নট কমেডি শো, ঠিক আছে? তো সেই রকমও হওয়া উচিত নয়, লাইফের ব্যাপারে তোমার সিরিয়াসও থাকা উচিত, বাট একটা দুটোর একটা সন্তুলন যাকে বলে, একটা সামঞ্জস্য বজায় রেখে চলাটা উচিত। দেয়ার শুড বি এ ব্যালেন্স বিটুইন হাই সিরিয়াসনেস অ্যান্ড টু মাচ ফ্র্যাঙ্ক, এই দুটোর মাঝখানে একটা ব্যালেন্স আছে। তো কারণ কি যারা ওখানে আছেন তারা হাইলি কোয়ালিফাইড টিচার প্রফেসরসরা রয়েছেন, তো একটা ব্যালেন্স মেনটেন করে তোমার থাকা উচিত, এটা মেনটেন করার চেষ্টা করবে। আর বেশি টেন্সড হয়ে যাবে না, কারণ কি বেশি টেন্সড হয়ে গেলে তোমার পারফরমেন্সের 20-30% পড়বেই পড়বে। মানে তুমি বেশি টেন্স হলে তোমার স্টামারিং প্রবলেম হবে, যেগুলো জিনিস জানা সেই জায়গাগুলো ভুলে যাবে, তখনই তোমার হ্যান্ড মুভমেন্ট আসা শুরু করে দেবে। কারণ কি মাথায় আসছে না কিন্তু মুখে আসছে, এরকম অনেক সময় হয় না যে মানে জাস্ট তুমি মানে মুখ দিয়ে বলতে পারছো না নামটা, কিন্তু গলায় নামটা আটকে আছে, ওই ধরনের জিনিসগুলো আসা শুরু করে দেবে। সো আমার বক্তব্য, যদি টেনশন বেশি নিয়ে নাও, সেটা এখন নার্ভের প্রবলেম থাকতেই পারে অনেকের, সেই নিয়ে আমি মন্তব্য করবো না, বাট যতটা সম্ভব চেষ্টা করবে ফ্র্যাঙ্ক থাকার বা ফ্রি থাকার, ফ্র্যাঙ্ক না ফ্রি থাকার। ফ্রি থাকলে তোমার ওই সমস্যাগুলো হবে না, না হলে কিন্তু তোমার পারফরমেন্স লেভেল তোমার যা আছে অ্যাকচুয়াল দেওয়ার তার থেকে কমেই যাবে, ঠিক আছে? চলো, অল দ্য বেস্ট, তুমি তোমার 100% দাও, বাকিটা তোমার হাতে নেই। বাকিটা ওখানে যারা বসে আছেন তারা অ্যাসেসমেন্ট করবেন, যেরকম অ্যাসেসমেন্ট করার করবেন ওনারা, বাকিটা তোমার হাতে নেই। তুমি তোমার দিক থেকে ফুল দাও 100%, অ্যান্ড অল দ্য বেস্ট ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ।